বর্ষবরণের শোভাযাত্রায় হাজারো মানুষের ঢল। এদিকে যারা বলছেন পরে নির্বাচন, তারাই নিজেদের প্রার্থী ঘোষণা করছেন, বলছেন তারেক রহমান। জানাবো ইউনূস সরকার কতটা চাপমুক্ত, এবং সর্বশেষ জানাবো 96টা গাজায় নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বর্ষবরণের শোভাযাত্রায় হাজারো মানুষের ঢল। নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান, এই প্রতিপাদ্য নিয়ে শুরু হয়েছে পহেলা বৈশাখ। বর্ণিল আয়োজনে সেজেছে বাঙালির প্রাণের উৎসব। ফ্যাসিস্টের মুখাকৃতি ছাড়াও নানান শিল্পকর্মের মাধ্যমে শুরু হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। এতে অংশ নিয়েছেন সমাজের নানা স্তরের মানুষ। হাজারো মানুষের উল্লাসে মুখরিত হচ্ছে ঢাকা। সরজমিনে দেখা যায় চারুকলা প্রাঙ্গণ ছিল উৎসবের রঙে রাঙানো। ভোরের আলো ফুটতেই জনস্রোত জমতে শুরু করে। রমনা, টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যান সহ আশপাশের এলাকায়ও ছিল মানুষের ঢল। শোভাযাত্রায় অংশ নিয়েছেন চারুকলা শিক্ষক শিক্ষার্থী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনের কর্মী এবং নানা বয়সী মানুষ। অংশ নিয়েছেন বিদেশি অনেক নাগরিকও। এতে মুখোশ, পাপেট, বাঁশের তৈরি বাঘ, পাখি, মাছ সহ নানা বিশালাকৃতির শিল্পকর্মের মাধ্যমে তুলে ধরা হয়েছে গ্রামীণ জীবন ও প্রকৃতি নির্ভর মানুষের সংগ্রামের রূপ। রাখা হয়েছে বিশালাকৃতির শেখ হাসিনার মুখাকৃতি, আছে মুগ্ধর পানি লাগবে পানির আদলে শিল্পকর্ম। চারুকলা অনুষদ থেকে সকাল 9টায় বের হওয়া বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শাহবাগ হয়ে টিএসসি, শহীদ মিনার, দোয়েল চত্বর হয়ে চারুকলা অনুষদ পর্যন্ত প্রদক্ষিণ করবে। এবারের শোভাযাত্রায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা সামনে না থেকে দুই পাশে হাঁটবেন। নিরাপত্তা নিয়ে কোনো রকম শঙ্কাও নেই বলে জানানো হয়েছে ইতোমধ্যে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিকেল 5টার পর প্রবেশ করা যাবে না। নগরীর অন্যান্য স্থানে বর্ষবরণের আয়োজন সন্ধ্যার পর থাকবে। যারা বলছেন পরে নির্বাচন, তারাই নিজেদের প্রার্থী ঘোষণা করছেন, বলছেন তারেক রহমান। যারা আগামী জাতীয় সংসদ নির্বাচন সংস্কারের পরে হওয়ার কথা বলছেন, তারাই এখন প্রার্থী ঘোষণা করছেন, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান বলেন, সংস্কার কোনো ব্র্যাকেট বন্দি কোনো বিষয় নয় যে এতটুকু আসলে এতটুকু হয়ে গেল। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। যেহেতু আমরা বিশ্বাস করি, সেজন্যই আমরা বলি যে নির্বাচন এবং সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সংস্কার বলতে চলতে থাকবে, কিন্তু নির্বাচন হতে হবে নির্বাচনের সময় মতন। জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, সকলের কাছে আমি একটি প্রশ্ন রাখতে চাই। যারা বলছেন আগে সংস্কার পরে নির্বাচন, তাদের ক্ষেত্রে আমরা কি দেখছি? মুখে বলছেন পরে নির্বাচন, কিন্তু তারা তো গিয়ে ঠিকই বিভিন্ন জায়গায় নিজেদের প্রার্থী ঘোষণা করে বেড়াচ্ছেন। বিএনপি তো এটি করছে না। তিনি আরো বলেন, আমরা অনেকেই দেখছি বলছেন আগে সংস্কার পরে নির্বাচন, কিন্তু বাস্তবে তারা ঠিক তার বিপরীত কাজটি করছেন, যেটি বিএনপি কখনোই বলে না, বিএনপি করে না। বিএনপি তাই করে যা বিএনপি বলে, যা বিএনপি করে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপি তখনই সংস্কার প্রস্তাব দিয়েছে যখন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের মহাসচিব থেকে শুরু করে হাজারো নেতাকর্মী জেলে বন্দী। যখন বিএনপি লাখ লাখ নেতাকর্মী ঘরবাড়ি ছাড়া, গায়েবী মামলার জর্জরিত, তখন বিএনপি সংস্কার প্রস্তাব দিয়েছে। আজ আমরা অনেক মানুষের মুখে শুনতে পাই সংস্কারের কথা। তাদের কতজন ব্যক্তি স্বৈরাচার শেখ হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে সংস্কার কথা করার কথা সাহস করে বলতে পেরেছিলেন? তারা বিএনপি নেতাকর্মীর মতো কতগুলো মামলা খেয়েছেন, কতদিন অত্যাচারিত হয়েছেন, কতজনের ঘরবাড়ি ভাঙা হয়েছে, কতজনকে আদালতের বারান্দায় সপ্তাহে 7 দিন 5 দিন ঘুরঘুর করতে হয়েছে। তিনি আরো বলেন, বিএনপি কেন সংস্কারের কথা বলছে? কারণ বিএনপি অভিজ্ঞতা আছে। সেটি বিএনপি সরকারে থাক, বিএনপি বিরোধী দলে থাক, বিএনপি সকল সময় জনগণের সঙ্গে সম্পর্কিত হতে পারে। আমাদের বিভিন্ন সীমাবদ্ধতা আছে, কিন্তু আমরা সকল সময় চেষ্টা করি জনগণের সঙ্গে থাকতে, জনগণকে সঙ্গে রাখতে। সে কারণেই আমরা কষ্টের সময়, নির্যাতনের সময় আমরা সংস্কারের কথা বলেছি। অনুভব করেছি যে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে সংস্কারের প্রয়োজন আছে। ক্ষেত্র বিশেষে বিভিন্নভাবে সংস্কারের প্রয়োজন আছে। আর যারা শুধুমাত্র নিজেদের স্বার্থে রাজনীতি করে থাকে, দলীয় স্বার্থে হোক বা ব্যক্তি স্বার্থে হোক রাজনীতি করে থাকে, তারাই মুখে একটা বলে, বাস্তবে কাজে তারা আরেকটা করে। তারেক রহমান বলেন, খালেদা জিয়া থেকে শুরু করে আমরা গ্রামের শেষ কমিটি অত্যাচার, নির্যাতিত অবস্থায় তারা সংস্কারের কথা বলছেন। আর আজকে যারা সংস্কারের কথা বলছে, বড় বড় জায়গায় বসে, এয়ার কন্ডিশনের ভিতরে বসে, বড় বড় দামি অফিসে বসে তারা সংস্কারের কথা বলছেন। আজকে যারা সংস্কারের কথা বলছেন, এরা সুবিধাপ্রাপ্ত হয়ে, অর্থাৎ সরকার তাদেরকে গাড়ি দিচ্ছে, তাদেরকে বেতন বোনাস ভাতা দিচ্ছে, তারপরে তারা বসে সংস্কারের কথা বলছেন। বিএনপি এসব সুবিধার মধ্যে থেকে সংস্কারের কথা বলেনি। বিএনপি যখন সংস্কারের কথা বলছে, তখন বিএনপি রাজপথে স্বৈরাচারের সঙ্গে যুদ্ধ করেছে, একদিকে আন্দোলন করেছে, আরেকদিকে বিএনপি দেশ গঠনের কথা চিন্তা করেছে।
তিনি আরো বলেন, আমরা ফ্যামিলি কার্ড, ফার্মাস কার্ড নিয়ে আলোচনা করেছি। আমরা প্রাথমিক শিক্ষা ব্যাপারে কি করতে পারি, কি করব তা নিয়ে আলোচনা করেছি। আমাদের পরিবেশের ব্যাপারে একটি পরিকল্পনা আছে। আমাদের পরিকল্পনা আছে, কতটুকু সেটি সময় পরিস্থিতি প্রেক্ষাপট বলে দিবে। আমরা পরিবেশ, বাংলাদেশের এই পরিবেশের একটি অন্য বিষয়, সেটি হচ্ছে বৃক্ষরোপণ। আমাদের পরিকল্পনা আছে 5 বছরে 50 কোটি বৃক্ষরোপণ করা। সে ব্যাপারে আমরা কাজও করছি। ইউনূস সরকার কতটা চাপমুক্ত? 8 এপ্রিল অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার 8 মাস পার করল। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছর 8 আগস্ট যখন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়, তখন সর্বত্র বিশৃঙ্খল অবস্থা চলছিল। সেই অবস্থা থেকে গত 8 মাসে সরকার অর্থনৈতিক ক্ষেত্রে মোটামুটি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পেরেছে। সাধারণ মানুষের উদ্বেগ ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। আওয়ামী লীগ সরকার বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন স্থানে বিক্ষুব্ধ জনতার সহিংস প্রতিক্রিয়া আমরা দেখি। একের পর এক মব ভায়োলেন্সের ঘটনা ঘটেছে, যার রেশ এখনো আছে। দ্বিতীয় উদ্বেগ ছিল নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি, আর্থিক খাতে বিশৃঙ্খলা, জনপ্রশাসনের অস্থিরতা। কয়েক মাস ধরে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ার পর গত রোজায় কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে সরকার। এটা সাফল্যই বলতে হবে। অন্যদিকে জনপ্রশাসন শুরুতে যে অস্থিরতা চলছিল তাও কমে এসেছে। গত 8 মাসে নানা কারণে বেশ কিছু কারখানা বন্ধ হয়ে যাওয়ায় হাজার হাজার কর্মী চাকরি হারিয়েছেন। অর্থনীতিবিদদের মতে প্রতি বছর কর্মবাজারে 24 থেকে 25 লাখ তরুণ তরুণী প্রবেশ করে, কিন্তু তাদের কাজের সংস্থান নেই। দেশের বিভিন্ন স্থানে যে ছিনতাই, ডাকাতি ও হানাহানির ঘটনা ঘটে চলেছে, তার একটি বড় কারণ বেকারত্ব। এই মুহূর্তে সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হলো যুক্তরাষ্ট্রের 37% শুল্ক আরোপ ও ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল। যুক্তরাষ্ট্রের শুল্ক 3 মাসের জন্য স্থগিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর সাময়িক সুবিধা আমরা পেতে পারি, কিন্তু স্থায়ী সমাধানের কথাই ভাবতে হবে আমাদের। ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করায় আমাদের রপ্তানি, ব্যয় ও সময় দুটোই বাড়বে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন নিজেদের ক্ষমতা বাড়ানোর উপর জোর দিয়েছেন, কিন্তু সেটা এখন সম্ভব নয়। আমাদের সক্ষমতা ছিল না বলেই ভারতীয় বন্দর দিয়ে পণ্য রপ্তানি করা হতো। ডেইলি স্টারের প্রতিবেদন থেকে জানা গেল, গত 15 মাসে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতীয় রুট ব্যবহার করে 36টি দেশে 462 মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। মোট রপ্তানির পরিমাণ 34,900 টনের বেশি। 2020 সালে 29 জুন থেকে বাংলাদেশ এই সুবিধা পেয়ে আসছিল। এর আগেও নানা মহল থেকে অন্তর্বর্তী সরকারের আরও বেশি সময় ক্ষমতায় থাকা দরকার বলে প্রচার চালাচ্ছেন। এনসিপির একজন গুরুত্বপূর্ণ নেতা বলেছেন, তিনি চান মোহাম্মদ ইউনূস 5 বছর প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় থাকুন, কিন্তু সেটি কিভাবে সম্ভব? তিনি তো এসেছেন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে। এ ধরনের কথাবার্তা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলেও একজন উপদেষ্টার মুখেই প্রথম শুনলাম। রাস্তায় লোকজন সরকার সম্পর্কে আরো অনেক কিছু বলেন, সেটাও যেন স্বরাষ্ট্র উপদেষ্টা মনোযোগ দিয়ে শোনেন। সরকারের নানামুখী উদ্যোগ সত্ত্বেও রোহিঙ্গা সমস্যা সমাধানের সম্ভাবনা দেখা যাচ্ছে না। ব্যাংককে মিয়ানমার সরকারের প্রতিনিধি 1,80,000 রোহিঙ্গা দেশে ফিরে যাওয়ার যোগ্য বলে যে মন্তব্য করেছেন, তাতে অনেকে আশ্বস্ত হয়েছিলেন, কিন্তু